আমি প্রত্যেকটি তরুণের জন্য এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি এমপি হতে পারি আর না হতে পারি, চিকিৎসার জন্য মা বোনদের নির্বিঘ্নে চিকিৎসা যেন নিতে পারে, সেজন্য আমার একটা ব্যাপক পদক্ষেপ রয়েছে। যেই পরিবেশ আমরা দেখে এসেছি সেটা তো হচ্ছে মানে পৃথিবী একদিকে উন্নত হচ্ছে, আর আমার দেশের নির্বাচন ব্যবস্থার কারণে আমরা বর্বর জাতিতে পরিণত হচ্ছি। আমার কর্মীদেরকে আমি মাঠে নামায় আমি বসে থাকতে পারবো না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান পরিস্থিতি এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই, একই সাথে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, শেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ এবং প্রচার বিভাগের দায়িত্বে থাকা, একই সাথে শেরপুর 2 আসন থেকে জামাত ইসলামীর এমপি প্রার্থী জনাব গোলাম কিবরিয়া, ভিপি কিবরিয়া হিসেবে যিনি পরিচিত, এবং জামাত ইসলামের সর্বকনিষ্ঠ প্রার্থী আজকে আপনাদের সামনে হাজির করেছি। কেমন আছেন কিবরিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন। কিবরিয়া ভাই, একটু শুরুতেই জানতে চাই যে আসলে আপনি বাংলাদেশ জামাত ইসলামীর সর্বকনিষ্ঠ প্রার্থী। এই যে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জামাত ইসলাম আপনাকে মনোনয়ন দিয়েছে, এটার জন্য আসলে আপনার অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমে বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ জানাই যে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আগামীর রাজনীতি এই সংলাপে অংশগ্রহণ করানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছি, আমার অনুভূতি সর্বোপরি হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমার সংগঠন যখন প্রার্থী দেয় তখন কিন্তু আমাকে সর্বকনিষ্ঠ হিসাবে দেয় নাই। 300 প্রার্থী ঘোষণা হওয়ার পরেই যখন দেখলাম যে আমি সবচেয়ে এই যে ছোট, তখনই কিন্তু সর্বকনিষ্ঠ প্রার্থী তকমাটা আমার নামে লেগেছে আর কি। তো একটু জানতে চাই, আপনি তো এখন মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের এলাকার রাজনৈতিক পরিবেশটা কেমন? আলহামদুলিল্লাহ, আপনি জানবেন যে আমার 143 শেরপুর 2 নকলা নালিতাবাড়ি, এই আসনটি হচ্ছে গারো পাহাড়ের পাদদেশে, হিমালয় ঘেঁষা আমার এই আসনটি, একদম বাংলাদেশের শেষ প্রান্তে। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে রাজনৈতিক পরিবেশ ভালো, সার্বিক দিক মিলে ভালো। সেখানে যে রাজনৈতিক পরিবেশ যেটা রয়েছে, ধরেন রাজনীতির অনেকগুলি বিষয় থাকে, কিছু কিছু জায়গায় দেখা যায় যে রাজনৈতিক কিছু বিশৃঙ্খলা দেখা দেয়, দলীয় অন্য দলের সাথে একটু লাগালাগি থাকে, কিন্তু আমার নকলা নালিতাবাড়িতে এই জিনিসটা নাই। রাজনীতির একটা সৌন্দর্য সেখানে রয়েছে, অন্য দলের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে আমাদের ভালো কোঅপারেশন রয়েছে, তাদের সাথে আমাদের উঠা বসা আছে, একসাথে ফাংশন রয়েছে, সবাই আমরা মিলেমিশেই কাজ করি। এটা এখন থেকে না, এটা আগে থেকেই। মূলত ভ্রাতৃত্বটা বেড়েছে তখন যখন আমরা একসাথে মামলা খেয়েছি, একসাথে আন্দোলন করেছি, একসাথে জেল কেটেছি, একসাথে কোর্টে হাজিরা দিয়েছি। দীর্ঘ 15টি বছর তো আমাদের সেই একটা ফাংশনে গিয়েছে। এমনি জোটের সরকার ছিল, তারপরে আবার আন্দোলন সংগ্রামে একসাথে থাকার কারণে ওনাদের সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে। সেজন্যই ওর সবার সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো। তৃণমূলে রাজনীতিটা কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা আছে, সেগুলো হচ্ছে কর্মীরা, অনেক কর্মী, সব কর্মী তো আর সমান না। ভোট কর্মী যারা রয়েছে ওদের একটু মেনে নিতে কষ্ট হয়। এখন তো বাংলাদেশ জামাত ইসলামীর জয় জয়কার একটি, জনতার মুখে জয় জয়কার একটি অবস্থান, জনতা জামাতকে একটি পর্যায়ে দেখতে চায়। সেজন্য এটি দেখে তৃণমূলে কিছু কিছু জায়গায়, আমি কিন্তু আবার স্পষ্ট করছি কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কিছু কিছু কর্মী সেখানে একটু মানে কথার তর্ক হয়, কিন্তু এমনি এটাকে বড় পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ তৃণমূলের রাজনীতি আমাদের নকলা নালিতাবাড়িতে ভালো। আপনি যেটা বলছেন আপনার গারো পাহাড়ের পদদেশে নকলা নালিতাবাড়ি আপনার এই সংসদীয় আসন, আসলে এই যে পাহাড়ি মানুষের জীবন তো আসলে একটু
একটু আমাদের সমতল ভূমির তুলনায় একটু কঠিন। এই পাহাড়ি মানুষের জীবনের জন্য, জীবন পরিবর্তনের জন্য আসলে আপনি কী স্বপ্ন দেখেন? জি হ্যাঁ, আপনি জানবেন আমাদের খুব কষ্ট লাগে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর আজকে, কিন্তু আমার যে পাহাড়ি জনপদ যেটা রয়েছে, পাহাড়ি জনপদ এবং পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে সেখানে আমি প্রত্যেকটি তৃণমূলের পথে প্রান্তরে আমার হাঁটার সুযোগ হয়েছে, আমি গিয়েছি। এখনও সেখানে শিক্ষার আলো পৌঁছাইতে পারে নাই, ব্যর্থ হয়েছে আগে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে। তারপরে তাদের যে একটি দেশের নাগরিক যে যারা যে বাংলাদেশের এনআইডি ধারণ করে, তার মানে হচ্ছে তাকে সে আমার এই দেশের একজন বড় স্টেক হোল্ডার, কারণ ভোটের সময় তো সে আপনাকে ভোট দিচ্ছে। তাদের জন্য আমি বিগত 54 বছর কোনো কিছু দেখতে পারি নাই। খুব অবহেলিত জনপদ, রাস্তাঘাট নাই তাদের, মানে সেখানে পাহাড়ি হওয়ার কারণে তাদের মানে তারা যে তাদের স্বাভাবিক জীবনযাত্রার মানটা পরিচালনা করবে সেটা নেই। এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায় নাই, রাস্তা পৌঁছায় নাই। এখানে অনেক সন্তানাদি রয়েছে পাহাড়ি জনপদের, যাদের সন্তানাদিগুলিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও করতে পারে না। এখানে কোনো প্রাইমারি স্কুলও নাই বা একটি মাদ্রাসা নাই, বা তাদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান দরকার কোনো কিছুই নাই। খুবই অবহেলিত জনপদ। আমি গিয়েছি প্রত্যেকটি পথে প্রান্তরে হেঁটেছি এবং ওনাদেরকে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের জীবন মান উন্নয়নের জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। প্রথমে তাদের জন্য প্রায়োরিটি দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান। যদি সেই সন্তানদেরকে যদি শিক্ষিত করে তোলা যায়, দেখা যাবে সেই সন্তানরা বড় হয়েই তারা কিন্তু তাদের সমাজকে পরিবর্তন করে ফেলবে। কারণ একটি শিক্ষিত সন্তান পারে তার সমাজটাকে পরিবর্তন করতে। এজন্য সেইখানে যদি আমি শিক্ষার আলো আগে ঢোকাতে পারি, পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যাবে যে সেই জনপদটা শিক্ষিত জনপদ হিসেবে গড়ে উঠবে। সেজন্য প্রতিষ্ঠানকেও সেখানে আগে প্রায়োরিটি দেওয়া, তারপরে রাষ্ট্রের যেটুকু বরাদ্দ রয়েছে, রাষ্ট্রের যতটুকু সুযোগ সুবিধা তাদের জন্য দেওয়া যায়, তাদের জীবনমানের জন্য উন্নতি হয়, সেজন্য আমার পদক্ষেপ থাকবে। আপনারা আসলে এই যেটা বলছিলেন পাহাড়ি জনগোষ্ঠীর কথা, আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে আপনার এলাকায় নারীদের ভোটার সম্ভবত পুরুষদের তুলনায় বেশি। এই নারীদেরকে নিয়ে আবার জামাত ইসলামের প্রতি মানুষের এক ধরনের অভিপ্রায় আছে যে আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীরা আসলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কিনা। আপনার সংসদীয় আসন নিয়ে আপনি কি চিন্তা করছেন? জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সবচেয়ে নারীদের সম্মান যেখানে দিয়েছে সেটা হচ্ছে ইসলাম। আমরা মুসলমান সবাই, শুধু জামাত ইসলামী নয়, প্রত্যেকটি মুসলমানেরই দায়িত্ব হচ্ছে নারীদের সম্মান নিশ্চিত করা। তারা হচ্ছে সর্বোচ্চ সম্মান পাওয়ার দাবিদার। তাদেরকে যদি আমরা নিরাপত্তা দিতে পারি, তাদেরকে যদি নির্বিঘ্নে আমরা চলতে দিতে পারি, তাদের সম্মান যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমার সম্মানটাই কিন্তু নিশ্চিত হলো। সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, আমরা নারীদের জন্য কর্মক্ষেত্র, নিরাপদ কর্মস্থল আমরা তৈরি করব। তাদের জন্য তারা চাকরি করবে, ব্যবসা করবে, বাজারঘাটে যাবে, চলাফেরা করবে। আমরা শুধু তাদের নিরাপত্তাটা নিশ্চিত করব। আমাদের মা বোনদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না সমাজে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যারা আমাদের মা বোনদেরকে ডিস্টার্ব করবে। আর হচ্ছে নারীদের যে জায়গায় সবচেয়ে হেনস্থার শিকার হয়, মানে নারীরা নির্যাতিত হলে, দর্শিতা হলে তাদের ধর্ষকের শাস্তি আমরা দিতে নিশ্চিত করতে পারি না। আমরা যদি একটা দর্শকের শাস্তি নিশ্চিত করতে পারি, তাহলে দেখা যাবে যে সমাজে আর দর্শন করার কেউ স্বপ্ন দেখবে না। আমার এই দেশে, আমরা যে দেশে বসবাস করি, এখানে ছোট্ট 1 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে শতবর্ষী বৃদ্ধা পর্যন্ত কিন্তু দর্শিতা হয় এখানে। কারণ এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে কোনো আইনের আওতায় না আনার কারণে এগুলি হর হামেশাই হচ্ছে। এর জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে নারীদের জন্য একটি নিরাপদ কর্মস্থল তৈরি করা, তাদের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তোলা, এবং তাদের যারা মানে অন্যায় অপরাধ রাস্তাগুলি বেছে নেয় তাদেরকে শাস্তির আওতায় আনলেই দেখা যাবে যে সমাজ ঠিক হয়ে যাবে। পাশাপাশি নারীদের জন্য আমি একটি উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে আমার নারী ভোটার বোনেরা এবং মায়েরা যারা ভোটের লাইনে দাঁড়িয়ে, আলাদা লাইনে দাঁড়িয়ে ভোট দেন, ওনাদের জন্য কিন্তু আলাদা ভোট কেন্দ্র থাকে, আর আলাদা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কিন্তু আমি তো রাষ্ট্রের, আমার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে সেখানে তো চিকিৎসার সময় আমি দেখি না যে আমার বোনদের জন্য আলাদা কোনো মহিলা স্পেশালিস্ট ডাক্তার আছে, মহিলা টেকনিশিয়ান আছে, সেই জায়গাগুলি কিন্তু নাই। আমার কাছে খুবই আমি ব্যথিত হই যখন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাই, তখন যাই যে একজন মহিলা ডাক্তার দ্বারা আমি চিকিৎসা নিই। কারণ মা বোনদের অনেক রোগ থাকে যেগুলি লজ্জার কারণে পুরুষ ডাক্তারের কাছে বলতে পারে না। একটু মানে এক্সরে করবে বা একটু ইসিজি করবে কিংবা সিটি স্ক্যান করবে, সেখানে দেখা যায় যে আমাদের মহিলা টেকনিশিয়ান না থাকার কারণে
আমার মা বোনেরা তারা চিকিৎসা নিতে যেতে চায় না। এর জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি এমপি হতে পারি আর না হতে পারি, এই নতুন বাংলাদেশে মা বোনদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, মানে মহিলা ডাক্তার, স্পেশালাইজড ডাক্তার, মহিলা টেকনিশিয়ান, এবং ওনারা চিকিৎসার জন্য মা বোনদের নির্বিঘ্নে চিকিৎসা যেন নিতে পারে, সেজন্য আমার একটা ব্যাপক পদক্ষেপ রয়েছে। ওনারা নির্বিঘ্নে চিকিৎসা, ওনাদের নিরাপদ চিকিৎসা ব্যবস্থার জন্য আমি মহিলা ডাক্তার দিয়ে, মহিলা টেকনিশিয়ান দিয়ে এবং মহিলা সার্ভিসার দিয়ে মা বোনদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনার সংসদীয় আসনে একটা আসলে বড় সমস্যা আমরা দেখি, বিভিন্ন সময় গণমাধ্যমে সেটা নিউজ পাবলিশড হয় যে হাতি এবং মানুষের একটা দ্বন্দ্বের যে বিষয়, এইটা নিরসনে কি আসলে এই আপনার স্পেশাল কোনো পরিকল্পনা আছে কিনা? হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন আসলে কোন ফরম্যাটে করতে চান? আপনাকে ধন্যবাদ। আসলে হাতি মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই, কিন্তু এটা দ্বন্দ্বটা লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ যারা সমস্যার সমাধান করতে পারে না, তখন এটাকে একটা নেগেটিভ দাঁড় করে সেটাকে মানে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়। আসলে হাতি মানুষের দ্বন্দ্ব না, হাতি মানুষের সহ অবস্থান নিশ্চিত করা, সেখানে এটা খুব সম্ভব। কারণ হাতিরা যখন তাদের যে এলাকাটাতে তারা থাকে, পাহাড়ি তো বিশাল এরিয়া, সেখানে যে এলাকায় তারা বসবাস করে, যখন তাদের খাদ্যের সংকট দেখা দেয়, তখন কিন্তু তারা জনপদে নেমে আসে, খেতে খামারে নেমে আসে। তাদের যে উপযোগী যে খাদ্য রয়েছে, সেগুলি যদি পর্যাপ্ত সরবরাহ করা যায়, সেই গাছগুলি যদি রোপণ করা যায়, সেই তাদের এরিয়াতে যদি সেই পরিমাণ গাছ, তাদের খাদ্য সরবরাহ করা যায়, তাহলে কিন্তু তারা আর পাহাড়ি জনপদে আসে না। হাতি মানুষের দ্বন্দ্ব, এই শব্দটা পরিবর্তন করে হাতি মানুষের সহ অবস্থান নিশ্চিত করা, এটা খুবই সম্ভব। কারণ আমাদের বনগুলি তো উজাড় করে দেওয়া হয়, হাতিরা খাবে কি? আমাদের এই সমাজের দস্যু যারা রয়েছে, যারা পাহাড় ধ্বংস করে, পাহাড়ের মাটি যারা নিয়ে যায়, পাহাড়ের গাছ যারা নিয়ে যায়, সেই কারণে তো তাদের জন্য উপযোগী জায়গা তো থাকে না। তাদের উপযোগী জায়গা যদি নিশ্চিত করা যায়, তাহলে হাতি মানুষের দ্বন্দ্বের শব্দটা ব্যবহার না হয়ে হাতি মানুষের সহ অবস্থান, এই শব্দটা ব্যবহার হবে ইনশাআল্লাহ। আপনি এরকম পরিকল্পনা করছেন? জি। আপনার সাথে একটু জানতে চাই যে আপনি তো ধরেন এক সময় ছাত্র রাজনীতি করেছেন, সাম্প্রতিক সময় সারা বাংলাদেশে 4টি মানে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, সবগুলোতে আসলে ছাত্র শিবির বিজয়ী হয়েছে, 2-1টা পদ বাদে। আপনি একজন আসলে সাবেক ছাত্রনীতি হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন? জি, আসলে এখানে প্রথমত সেটা হচ্ছে, সেখানে ছাত্রদের, মূলত সকল ছাত্রদের বিজয় হয়েছে। এই ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনগুলি, এটা শুধু ছাত্র শিবিরের বিজয় নয়, এটা হচ্ছে সকল ছাত্র ছাত্রী সকলের বিজয়। কারণ এখানে ছাত্র শিবির প্যানেল দিয়েছে, ছাত্র শিবির নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু ভোট কিন্তু দিয়েছে সকল ছাত্রছাত্রীরা, তারা কিন্তু আর ছাত্র শিবির করে না। এটা পজিটিভ সাইড, দেশবাসীর জন্য এটা একটা বিরাট বড় মেসেজ। কারণ বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা তারা দেখেছে যে এই বিশ্ববিদ্যালয় কার কাছে নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের মান এবং পরিবেশ ঠিক রাখার জন্য কাদের কাছে বিশ্ববিদ্যালয় দিলে আপনার বিশ্ববিদ্যালয়টা ঠিক থাকবে। আপনি দেখেন, এটা কিন্তু শুধু 1 বছরের জন্য ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, মাত্র 1 বছর। আমি আশ্চর্য হয়েছি, মানে 1 বছরের জন্য নির্বাচিত হওয়া প্রতিনিধিরা, আমি ডাকসুতে দেখেছি, গতকালকেও দেখেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল এরিয়ার মধ্যে, মানে টোটাল এরিয়াটা এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় এখন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার জন্য ফরেনার যারা আসবে, তারা আসলে সত্যিকার অর্থে দেখবে যে না, একটি সুন্দর ক্যাম্পাস, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেটা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি কিন্তু এখন ভিজিট করতে আসলে সবাই তৃপ্তি পাবে। এর আগে কিন্তু সেই পরিবেশ ছিল না। সেখানে মদ গাঁজার আসর ছিল, তারপরে টুকাইদের অবস্থান ছিল, তারপরে সেখানে হকারদের একটা ব্যাপক দৌরাত্ম্য ছিল। আলহামদুলিল্লাহ, আমার এখানে বিশ্ববিদ্যালয়ের মেয়ে যারা রয়েছে, শিক্ষার্থী, তারা কিন্তু নিরাপদে বের হতে পারতো না। পুরাটা বিশ্ববিদ্যালয় এখন কিন্তু নিরাপদ একটা নগরীতে পরিণত হয়েছে। সেজন্য এই ক্যাম্পাসগুলির বিজয়, এটা মূলত শিক্ষার্থীদের বিজয়। আর ছাত্র শিবির অনেকগুলি ফাংশন ডিল করেছে ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা তো এখনকার শিক্ষার্থীরা, এখনকার যে শিক্ষার্থীরা, এরা কিন্তু খুব ট্যালেন্ট, খুব ব্রিলিয়ান্ট এবং খুব বিচক্ষণ। কারণ তারা জানে
এখন প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে কিন্তু তারা সব কিছু জানে বুঝে। ছাত্র শিবিরের উপর যেসব নেগেটিভগুলি চাপিয়ে দেওয়া হয়েছিল তারা দেখে যে বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই। তারা যা আমাদের প্রতিপক্ষ বলবো না, প্রতিযোগী যে সকল বন্ধু সংগঠনগুলি রয়েছে তারা যে নেগেটিভগুলি দাঁড় করিয়ে শিবিরকে ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে কালারিং করতে চেয়েছে, আসলে সাধারণ ছাত্রছাত্রীরা সেটাকে প্রত্যাখ্যান করে তাদের সর্বোচ্চ মতামত তারা ব্যক্ত করেছে। আর এই বিগত জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের অবস্থান ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা স্পষ্টত জানার কারণেই ছাত্র শিবিরের হাতে নেতৃত্বটা তারা দিয়েছে। একটা জিনিস আমরা শুনি এবং সেটা খুব বেশি প্রচলিত, আসলে মানবিক ছাত্র রাজনীতি ছাত্র শিবির করে, সেটা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের উপটোকন তুলে দেওয়া, তাদের শিক্ষা পারপাসই করা। এখন দেখছি অন্য ছাত্র সংগঠনও সেই দিকেই হাঁটছে। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো দিক। এই জন্যই ভালো দিক কারণ এখন হচ্ছে যে আগে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে মারামারির রাজনীতি ছিল, পাওয়ারের রাজনীতি ছিল, পেশি শক্তির রাজনীতি ছিল, গ্রুপিংয়ের রাজনীতি ছিল, কে কার চেয়ে কত বড় দল বানাইতে পারে, কে কার কয়টা অস্ত্র রাখতে পারে, কে কয়টা লাঠি রাখতে পারে, মানে এইভাবে কে কোন ব্লকের নেতৃত্ব দেবে, এরকম একটা প্রতিযোগিতা ছিল। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির যে যাত্রা শুরু করেছে ওয়েলফেয়ার কাজের মাধ্যমে তারা যেই জনপ্রিয়তা অর্জন করেছে, এবং শুধু ওয়েলফেয়ার এটাকে স্বাভাবিকভাবে দেখলে হবে না। ছাত্র শিবিরের যে ফাংশন, একটা অসহায় ছাত্রকে একদম নিচ থেকে উঠায় নিয়ে এসে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করানোর জন্য ছাত্র শিবির সহায়ক ভূমিকা পালন করছে। একটা গরিবের সন্তান যখন ছাত্র শিবিরের কাছে আসছে তখন কিন্তু তাকে পড়ালেখার জন্য একটি সুন্দর পরিবেশ করে দিচ্ছে ছাত্র শিবির, সহযোগিতা করছে, তাকে গাইডলাইন দিচ্ছে, এবং নিজের ফ্যামিলি তার জন্য যতটুকু না করতে পারে ছাত্র শিবির সংগঠন হিসেবে তার চেয়ে বেশি করে সেই ভূমিকা রাখে। আপনার শুধু একটি উপঢৌকন নয়, একটি উপহার নয়, একটি উপহার হচ্ছে তাদের জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমভাবে সকল শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আসো আমরা ভালো কাজের জন্য আমরা নামি, দেশের জন্য আমরা আমাদের নিজেদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলি, এটা করে। কিন্তু মূলত হচ্ছে ছাত্র শিবির অনেক অসহায় শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীদেরকে পড়ালেখার সুন্দর পরিবেশ করে দিচ্ছে, পাশাপাশি তাদের পরিবারেরও খোঁজ খবর রাখছে, অসহায় মানুষের পাশে তারা দাঁড়ায়। আর হচ্ছে ছাত্র শিবির সবসময় চেষ্টা করে যে সকল শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক গড়ে তোলার জন্য এবং আদর্শ রাজনীতি এই দেশে করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে। ছাত্র শিবির রাজনীতিতে আপনি কীভাবে আসলেন? ছাত্র শিবিরের রাজনীতিতে আমার আশাটা একদম ছোটবেলা থেকে, মূলত হচ্ছে এটা আমার আব্বার স্বপ্নের অংশ। আমরা তো আর বুঝতাম না, আমার আব্বা আমার বিয়ের পরপরই গল্প শুনতাম আর কি, যে আমাদের যদি ছেলে হয় তখন তাদেরকে করাবো, ছাত্র শিবির করাবো, তারা ছাত্র শিবির করবে। তখন আমরা ছোট প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল থেকে যখন মাদ্রাসায় গিয়েছি তখন সেখানে ছাত্র শিবিরের হাতে তুলে দেন। তুলে দেওয়ার মূল দুইটা কারণ, একটা কারণ হচ্ছে আল্লামা সাঈদী হুজুর একটি চিটাগাংয়ে একটি বক্তব্যে বলেছিলেন তাফসিরুল কোরআন মাহফিলে, যে ছাত্র শিবিরের ছেলেরা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। শুধু এই শব্দটুকু শুনেছি, তখন আব্বার মনে হচ্ছে একটা কিউরিসিটি জাগলো, যেখানে আল্লামা সাঈদী হুজুর বলেছেন যে ছাত্র শিবিরের ছেলেরা আমার কলিজার টুকরা সন্তান, তাহলে নিঃসন্দেহে ছাত্র শিবির ভালো। সেজন্য আব্বার স্বপ্ন ছিল যে আমরা দুই ভাইকে ছাত্র শিবিরের হাতে তুলে দিয়েছেন 2001 সালে। তখন আমরা সমর্থক ফর্ম পূরণ করি আর কি, সেখানে ছাত্র শিবিরে ইন করেছি। তার পাশাপাশি আর একজন ডাক্তার গিয়েছিলেন আমাদের নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উনিও ছাত্র শিবিরের সাবেক শপথের জনশক্তি ছিলেন, সাথী ছিলেন। ওনাকে আমাদের দুই ভাই, আমরা অসুস্থ ছিলাম তখন, ডাক্তার দেখানোর জন্য স্বাভাবিক করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। আব্বাকে জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে দুটো কোথায় পড়ালেখা করে? বলল যে এলাকার মাদ্রাসায় পড়ালেখা করে। তখন উনি আবার একটু অ্যাডভাইস করলেন, আবার ছাত্র শিবিরের কথাও উনি একটু হালকা টাচ দিলেন। সেখান থেকে মূলত আব্বার স্বপ্নের মাধ্যমে আমাদের এই ছাত্র শিবিরে ইন হওয়া। এটা তো আপনি যে সময়ের গল্পের কথা বলছেন, এই সময় তো আসলে ছাত্র শিবিরের বিষয়টা ছিল, শিবির মানে হলো রক কাটে, শিবির মানে হলো
যত খারাপ কাজ আছে সবগুলো করে। তো এমন পরিস্থিতিতে আসলে আপনার কি কখনো ভয় লাগে নাই যে আমি যদি শিবির করি বা শিবিরের সাথে সম্পৃক্ত হই কখনো আমার এরকম রক কেটে দিতে পারে? না, এটা একটু ফ্যামিলিগত ব্যাপার ছিল। আমাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ধার্মিক। টোটাল আমার যে এলাকাটা, গ্রামটা, এটা একটু মানে ধর্মপ্রাণ এরিয়া আর কি। সেজন্য সেগুলি কখনো ফিল হয় নাই, আর সেটাকে কখনো আমরা মাথায় আনিও নাই, আনারও সুযোগও নেই। কারণ ইসলামী আন্দোলন বাবা মা যেখানে চেয়েছে সর্বোচ্চ ভালো, কোনো বাবা মাই তার অকল্যাণ চায় না। সেজন্য সেটাকে ফিল হয় না। আলহামদুলিল্লাহ সেটাকে মেনে নিয়েই এই পর্যন্ত এসেছি। প্রতিমধ্যে অনেক কিছু মানে মানুষের তো হতাশা আশা দুইটাই থাকে, কিন্তু আমাদের কখনো হতাশা কাজ করে নাই। আমি কখনো হতাশা ফিল করি নাই যে এরকম পরিস্থিতি হবে। ছাত্র শিবির করছি, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা ভালো রেখেছেন সেটাই হবে। আসলে আমি এমন একটা সময় ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছেন যে বিভিন্ন পর্যায়ে আপনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এটা ছাত্র শিবিরের কারখানা হিসেবে পরিচিত, এইটা প্রতিষ্ঠানে আপনি ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে আপনি গাজীপুর ছাত্র শিবির, তারপরে শেরপুর, তারপরে কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। এই পরিস্থিতি আসলে বিগত 17 বছরে আপনার সময়টা কেমন কেটেছে? জি, আসলে যদি আমি আপনাকে বলি, আমার একদম বেড়ে ওঠা, যখন আমি ছাত্র শিবিরের কর্মী হই 2006 সালে, আমি ছাত্র শিবিরের কর্মী হই। কর্মী হওয়ার পরে আমি 28 অক্টোবর দেখেছি। যে 28 অক্টোবরের ইতিহাস গতকালকে যেটা গিয়েছে, আমি 28 অক্টোবর দেখেছি। সেখান থেকে ছাত্র শিবিরের কর্মী হই, 2007 সালে সাথী হই। তারপরে সেটি কিন্তু উত্তপ্ত ময়দান, কখনোই সুন্দর পরিবেশ ছিল না। তারপরে 2008 সালে আমি নালিতাবাড়ি উপজেলা ছাত্র শিবিরের তখন সভাপতির দায়িত্ব পালন করি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সেখান থেকেই মূলত আমার দায়িত্ব পালন শুরু। তারপরে পর্যায়ক্রমে আপনার তামিরুল মিল্লাতে চলে এসেছি, আলিমিয়া সেখানে ভর্তি হই। তারপরে আপনার সেখান থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তামিরুল মিল্লাত ছাত্র সংসদে দায়িত্ব পালন করেছি। এখান থেকে আবার তামিরুল মিল্লাত ছাত্র সংসদে যখন আমি ভিপি ছিলাম, সেই সময় আমি 2013 সালের 19শে সেপ্টেম্বর আমি রাজপথ থেকে গ্রেফতার হই। রাজপথ থেকে গ্রেফতার হই হচ্ছে, গ্রেফতার আমরা মিছিল ছিল সেদিন, হরতাল ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার, 19শে সেপ্টেম্বর 2013 সালের। আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের আপিলের রায়ের দ্বিতীয় দিন, আপিল দ্বিতীয়বার যখন আবার আপিল হয়, আপিলেও আবার যখন ওনার মৃত্যুদণ্ড বহাল রাখে, তার 2 দিনব্যাপী হরতাল রাখা হয়। 2 দিনব্যাপী হরতালের দ্বিতীয় দিনের হরতাল পালনের জন্য গাজীপুরের তারগাছ এলাকায় আমাদের সেখানে মিছিল ছিল। মিছিল শেষ করে আমরা চলে এসেছিলাম, মানে আমি চলে এসেছি, সবাইকে নিয়ে চলে এসেছি। কিন্তু খবর পাই যে আমার 2 জন জনশক্তি সেখানে আটকা পড়েছে। তখন আমি আবার ব্যাক করি, 1 সেকেন্ড সময় আমি নিয়ে নেই, আমি আবার ব্যাক করেছি। ব্যাক করে সেখানে গিয়েছে, সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে টর্চার করতেছিল। আমি যাই আবার তাদের সাথে কথা বলে তাদেরকে আমি ছাড়িয়ে নিয়ে চলে আসি। সেখানে আর কোনো কিছু হয় নাই। কিন্তু যখন আমি চলে আসি তার পরপরই সেখানে পুলিশ, র্যাব, তারপরে আনসারের আর একটা টিম, তারাও চলে আসে। আবার তখন সেখানে যুবলীগের একটি সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশ স্থল থেকে অনেক নেতৃবৃন্দ এখানে চলে আসে। এসে তখন একসাথে আমাদের সকলকে আবার অ্যাটাক করে। সেখানে চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। সেখান থেকে আমাদেরকে ধরে নিয়ে আবার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে র্যাব আমাদেরকে হেফাজতে নিয়েছে। র্যাব হেফাজতে নেওয়ার ফলে তারা আমাদেরকে আবার পুলিশ লাইনে আমাদেরকে সোপর্দ করেছে। আমাদেরকে পুলিশ লাইনে নিয়েও আমাদেরকে টর্চার করা হয়েছে। পুলিশ লাইন থেকে আমাদেরকে নেওয়া হয় হচ্ছে গাজীপুর সদর হাসপাতালে। তখন চরম ইনজোট, এই আঙ্গুলগুলি ভাঙা হয়েছিল, তারপরে হাত ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে প্রত্যেকটি জয়েন্টে তারা আঘাত করেছে। বন্দুক দিয়ে পায়ের আঙ্গুলগুলি, যখন পুলিশের পিজন বেনে বসা, যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, এমনি আমরা চরম আহত। আমার সাথে 8 জন, আমার আরও 7 জন জনশক্তি আমার সাথে ছিল। ক্লাস 9-এরও একজন ছোট ভাই ছিল আমার সাথী। তখন যখন আমি বসেছিলাম, তখন আমাকে বসানো হয়েছে উপরে সিটে, আর আমার জনশক্তি তাদেরকে বসানো হয়েছে নিচে।
তখন বন্দুক দিয়ে আমার পায়ের আঙ্গুলগুলিকে থেতলিয়ে দেওয়া হচ্ছিল। এমত অবস্থায় একটা করুণ দৃশ্য সেখানে আমি দেখেছি। আসলে আমরা দায়িত্বশীল যেভাবে জনশক্তিদেরকে ভালোবাসি, জনশক্তিরও দায়িত্বশীলদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমি সেদিন আমার সে ছোট্ট কর্মীদেরকে আমি দেখেছি, যখন আমার পায়ের আঙ্গুলে আঘাত করা হচ্ছিল বন্দুক দিয়ে, ঠিক তখন তারা তাদের পাগুলি আস্তে আস্তে করে আমার আঙ্গুলের দিকে বাড়িয়ে দিয়েছে, যাতে আমার আঙ্গুলের জন্য আঘাত না লাগে। সেটা আমাকে এখনও সেই ভাইদেরকে আমি খুব দোয়া করি। তারা তাদের যে ভালোবাসা দেখিয়েছে দায়িত্বশীলের প্রতি, আসলে সেটা বলার নয়। সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে, চিকিৎসা করা হয়। চিকিৎসা শেষ করে আবার আমাকে গাজীপুর জয়দেবপুর থানায় আমাদেরকে নেওয়া হয়। যখন জয়দেবপুর থানায় আমাদেরকে যখন গাড়ি থেকে নামানোর সময় সেখানে নির্যাতনের অনেকগুলি মাত্রা রয়েছে, কিন্তু আমরা প্রশাসন থেকে তখন সেই সিম্পিতি কখনো পাইনি। যখন আমরা গাড়ি থেকে নামানো হচ্ছে, এমনি কিন্তু আমাদেরকে চিকিৎসা করে নিয়েছে। কারো হাত কাটা, কারো মুখ কাটা, সবাই ইনজুর্ড, শিলি দেওয়া শরীরে, হাতে মানে ব্যান্ডেজ। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে নামানোর সময় কয়েকজন অফিসার সেখানে দাঁড়িয়ে, কেউ হাত দিয়ে মানে পিছন দিক থেকে, যখন গাড়ি থেকে নামলাম পিছন দিক থেকে দুই কানে পিছন দিক থেকে এমনভাবে থাপ্পড় দিল, মানে ধরেন মনে হলো যে কানের পর্দাগুলি ফেটে যাচ্ছে, আর এক একজন ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে। মানে পিছন দিক থেকে, সামনের দিক থেকে মারলে কিন্তু বোঝা যায়, অতর্কিত সেভাবে তারা নির্যাতন করেছে। আবার যখন একদম লকআপে ঢুকাবে, সেখানেও ঢুকানোর আগ মুহূর্ত দুই পাশ দিয়ে দাঁড়ানো, লাঠি দিয়ে তারা তাদের ইচ্ছা মতো যতটুকু আঘাত করার তারা শরীরে কুলিয়েছে, তারা সেই আঘাতগুলি করেছে। লকআপে যখন ঢুকেছি, এরপর থেকে একটু নিরাপত্তা ফিল করেছি। এর আগ পর্যন্ত চিকিৎসা করেছে, চিকিৎসার আগেও তারা নির্যাতন করেছে, চিকিৎসার পরেও আমাকে নির্যাতন করেছে। এই অবস্থায় ওদিন আমরা কারাগারে ঢুকি, মানে আমাদেরকে থানাগারদে রাখা হয়। তারপরে আমাদের সাথে অনেক কিছু তারা চেষ্টা করেছে, আমাদের পরিবার থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য চাপ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবার যথেষ্ট পরিমাণ সাহসী ভূমিকা রেখেছে। আমরা কাউকে, প্রশাসনকে একটি পয়সাও আমরা তখন দিই না। আমরা বলছি যা নির্যাতন বুক করার তো করেই ফেলছি, আর টাকা দিয়ে কী হবে। তখন আমাদের নেতৃবৃন্দ আসেন থানায়, আমাদেরকে খাবার দাবার দেন, কাপড় চোপড় দেন। দেওয়ার পরে আমরা সেখানে থাকি। পরের দিন আমাদেরকে কোর্টে তোলা হয়। কোর্টে তুলে আমাদেরকে একসাথে 21 দিনের রিমান্ড, 3টি মামলায়। পরিবার মানে তারা পরিবারকে কনভিন্স না করতে পারার কারণে জেদ করে প্রশাসন 3টি মামলা দিয়েছে, কঠিন মামলা দিয়েছে। একটি হত্যা মামলা দিয়েছে, আরও 2টি ভাঙচুর অগ্নিসংযোগের মামলা তারা দিয়েছে। দিয়ে একসাথে 21 দিনের রিমান্ড চেয়েছে। রিমান্ড যখন চেয়েছে, তখন রিমান্ড যখন শুনানি হচ্ছিল, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো বা সেটা হয়েছে, ফিল করেছি। শুনানি করতেছিলেন আমাদের অ্যাডভোকেট। তখন আমি আবার একটু ম্যাজিস্ট্রেটের কাছে একটু ফ্লোর চেয়েছি। আমি হাত তুলেছি, বললেন যে কিছু বলতে চাও? আমি বলছি যে স্যার আমি কিছু বলতে চাই। যে বলেন। আমি বললাম যে আমাদেরকে প্রচণ্ড নির্যাতন করেছে। তখন আমাদের তো সব কিছু অবস্থা দেখছেন, মানে হাত ভাঙা, কারো শিলি, পরের দিনই তো একদম সব টাটকা দেখা যাচ্ছে। আমাদেরকে প্রচণ্ড নির্যাতন করেছে, এখনও আমাদের মেডিকেল ট্রিটমেন্ট হয় নাই। এই কথা শোনার সাথে সাথে 21 দিনের রিমান্ড ক্যান্সেল করে 6 দিনের জেল গেট জিজ্ঞাসা দিয়েছিল, আমাদেরকে আর রিমান্ডে নিতে পারেনি। আলহামদুলিল্লাহ সেখান থেকে পরে দীর্ঘ 10 মাস 11 দিন কারাবরণ করার পরে বের হয়েছি। বের হয়ে তারপরে একবারে কোরবানির ঈদের আগের দিন বের হয়েছি, আগের দিন রাতের বেলায় বের হয়ে ঈদ করলাম। তারপরে 2 দিন পরেই আপনার মনে থাকার কথা, ঢাকায় 144 ধারা জারি হয়েছিল সারা দেশে 2014 সাল। 144 ধারা ভঙ্গের জন্য আবার ঢাকার বসুন্ধরায় এসে হাজির হয়েছি, 144 ধারা ভেঙেছি। তখন তৎকালীন মহানগর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে জেলখানা থেকে বের হইলে 2 দিন আগে, এখন আবার মিছিলে চলে আসছে। তখন আমি বলেছিলাম যে আমার কর্মীদেরকে আমি
মাঠে নামায় আমি বসে থাকতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ এই আন্দোলনের সাথে শুরু থেকে সেই নির্যাতনের সেই সময় পর্যন্ত থাকার সুযোগ হয়েছে, নির্যাতনকে মাথা পেতে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আরও অনেক ইতিহাস রয়েছে, প্রতিদিন আন্দোলন, মিছিল, মিটিং আছেই, দিনে 3বার 4বার করে হরতালের সমর্থনে মিছিল করা, পুলিশ প্রশাসনের সাথে ব্যাপক তারা খুঁজে আমাদেরকে, রাতের বেলা কোথাও ঘুমাতে পারি না, এরকম অনেক সময় গিয়েছে। সর্বশেষে যখন আমি ফাজিল পরীক্ষা দিই, কামিল পরীক্ষা দিই, তখন গাজীপুরে একটি ঘটনা ঘটেছিল, জঙ্গি নাটক সাজিয়ে সেখানে মনে হয় প্রায় 19 জন ছেলেকে হত্যা করা হয়েছিল সেই নাটক। তখন আমি গাজীপুর জেলা সভাপতি ছিলাম। সে সময় আমাকে প্রশাসন ব্যাপকভাবে মানে তাদের আওতায় নিয়ে এসে আমাকে নিয়ে একটি নাটক সাজানোর জন্য তারা চেষ্টা করেছিল। তখন প্রশাসন ঢাকা থেকে আমার আম্মার সাথে তারা যোগাযোগ করে, গোয়েন্দা সংস্থার প্রত্যেকটি সদস্য, আমি যেই জায়গাগুলিতে থাকি, আমার চাচার বাসায় কলেজ গেট, সেখানে তারা যোগাযোগ করে, মানে ব্যাপকভাবে তারা হর্ণ হয়ে আমাকে খুঁজতে শুরু করে। এবং আমি পরীক্ষার হলে এসেছিলাম। পরীক্ষার হলে যখন কামিল পরীক্ষা দিতে ঢুকেছি, তখন আমাকে পরীক্ষা আমি দিচ্ছি, তখন আমাকে বললো যে প্রিন্সিপাল হুজুর লোক পাঠায় বললো যে তুমি দ্রুত বের হয়ে যাও। প্রশাসনের সাথে এক প্রকার চ্যালেঞ্জ, প্রশাসনকে বলছে যে না, ও তো আসে নাই, কিন্তু প্রশাসন বলছে যে না, আমাদের কাছে তথ্য আছে। সেখান থেকে বের হয়ে যেতে হয়েছে। এরকম লুকোচুরি করে অনেক দিন থাকা হয়েছে। তারপরে সেই দুঃসময়গুলি পুরোটা সময়ে আমার ছিল, চ্যালেঞ্জিং সময় ছিল। সেখান থেকে আবার আমি গিয়েছি হচ্ছে, আমাকে গাজীপুর জেলা সভাপতি থেকে আবার ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি করা হয়েছিল 2017 সালে। সেখান থেকে আবার ময়মনসিংহ মহানগরীর সভাপতি হয়েছে, সেখানে দায়িত্ব পালন করেছি। ময়মনসিংহ মামলা ছিল, ফুলবাড়িয়া থানায় মামলা ছিল, তারপরে হচ্ছে ময়মনসিংহ সদর থানায়ও মামলা ছিল। আপনার ময়মনসিংহে থাকা অবস্থায় তখন জাতীয় নির্বাচন 2018 সালের, সেই নির্বাচনে আমাকে কেন্দ্রের পক্ষ থেকে পরিষদ সদস্য হিসেবে তখন আমাকে নীলফামারী 3 জলঢাকা আসনে নির্বাচন ছাত্র প্রতিনিধি হিসাবে সেখানে আমাকে পাঠানো হয়েছিল। আমি সেখানে একটানা 26 দিন থেকে জাতীয় নির্বাচন শেষ করে তখন আমি সেখান থেকে এসেছি। সেখানে নির্বাচনের একটি সুন্দর অভিজ্ঞতা আমি আমার জীবনে নিতে পেরেছি। সেই অভিজ্ঞতাটাই আজকে আমার কাজে লাগছে। নির্বাচন যখন আমি শেষ করি, আমি যার নির্বাচন করতে গিয়েছিলাম তিনি অধ্যক্ষ আজিজুল ইসলাম স্যার ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমার নির্বাচনী অ্যাক্টিভিটিস দেখে, আমার কর্মের অ্যাক্টিভিটিস দেখে স্যার আমাকে উপহার দিয়েছিল, একটা পেন পিস এবং শার্ট পিস উপহার দিয়েছিলেন স্যার নিজে। তারপরে আবার তখন তৎকালীন জেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে বলেছে যে ওইখানে একটা শব্দ ব্যবহার করে, গেদা ডাকে, মানে সন্তানদেরকে, যে গেদা অনেক কষ্ট করেছে, তাকে একটা প্লেনের টিকিট কেটে তাকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দাও। নির্বাচন শেষ হয়েছে, তার পরের দিন আমি 1 তারিখে আমাকে প্লেনের টিকিট কেটে আমি সৈয়দপুর থেকে ঢাকায় আসি। সেখানে আমি স্যারের কাছ থেকে যে সম্মান পেয়েছি এবং জলঢাকাবাসীর কাছ থেকে যে সম্মান পেয়েছি, তার আরেকটু সম্মান আমি পেয়েছি হচ্ছে যখন নতুন সেশন শুরু হয় 2019-এ, তখন আমাকে মহানগরী থেকে কেন্দ্রে নিয়ে আসা হয়। কেন্দ্রের সেক্রেটারিয়েট মিটিংয়ে আমাদের এখন বর্তমান জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাই, উনি তখন ওইখানকার উত্তরাঞ্চলের পরিচালক ছিলেন, এখনও তিনি সেখানে পরিচালক আছেন। তিনি এসে কেন্দ্রের সেক্রেটারিয়েট বৈঠকে বলেছিলেন যে গোলাম কিবরিয়া নীলফামারী জলঢাকায় যে কাজ করেছে, ভবিষ্যতে যদি ওইখানে কোনো প্রার্থীর সংকট দেখা দেয়, তাহলে গোলাম কিবরিয়াকে ওখানে প্রার্থী করা যাবে। আমি এইটুকু অর্জন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে 19 সালের 31শে ডিসেম্বর আমি আমার ছাত্রজীবন শেষ করি। 31শে ডিসেম্বর আমাদের আমিরে জামাতের কাছে সহযোগী সদস্য ফর্ম ফিল আপের মাধ্যমে জামাত ইসলামীতে যোগদান করি। এখন শেরপুর জেলা জামাতের বর্তমানে জেলা কর্ম পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের দায়িত্ব পালন করছি। আপনি যেটা খুব বিমোহিত হয়ে শুনছিলেন যে আসলে আপনার উপর যে জুলুম নির্যাতন চলেছে সেই বিষয়গুলো, আপনি এত ছোট বয়সে যে ক্লাস 10-এ পড়েন, আপনাকে একটা উপজেলা সভাপতি বানালো ছাত্র শিবির, এইটা আসলে আপনি কীভাবে সামলালেন? আসলে এই প্রশ্ন তো যে এখন যেটা হয়েছে যে আমার এত অল্প বয়সে
জাতীয় সংসদ সদস্যের প্রার্থী হিসেবে ঘোষণা করলো, এটা তো আমি জানি না। মানে তো হচ্ছে ওইটাও আমি জানি না যে আমি কেন ছাত্র শিবিরে তখন আমাকে সভাপতি বানালো। এখনও আমি জানি না যে কেন আমাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করলো। আসলে আমাদের এই দায়িত্বগুলি তো আমরা বিশ্বাস করি এটি উপরওয়ালার পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে বাছাই করেন তাকে দিয়ে কাজ করান। আর যতবারই আমার উপর যত কঠিন দায়িত্ব এসেছে, আমি মনে করেছি আমি সর্বশেষ ব্যক্তি, যে আমার পরে আর কেউ নাই, এই কাজটা মনে হয় আমাকেই করা লাগবে। আমি সেই দায়িত্ব অনুভূতি নিয়ে আমি সবসময় কাজ করেছি। ওই সময় আপনার বয়স ছিল কেমন? আমি তখন তো ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়লে স্বাভাবিক করতে হচ্ছে 15-16 বছর বয়স। এই আপনি তো একজন সর্বকনিষ্ঠ প্রার্থী এবং তরুণ প্রার্থী যে বাংলাদেশ জামাত ইসলামের, আসলে তরুণদের নিয়ে আপনার কি চিন্তা আছে? জি, তরুণদের নিয়েই মূলত চিন্তা। তরুণ প্রজন্ম এরা হচ্ছে যে জিনিসটা থেকে বঞ্চিত। তরুণ প্রজন্ম, আগে তাদের কথা বলছি। তরুণ প্রজন্ম হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স যাদের, এই প্রজন্মটা কিন্তু বাংলাদেশের সরকার গঠনে তারা তাদের নিজেদের ম্যান্ডেট কিন্তু প্রকাশ করতে পারে নাই, দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, যেহেতু তারা একটি সুন্দর সুযোগ এখন পেয়েছে, তারা তাদের মতামত প্রকাশ করবে। তরুণ প্রজন্মের জন্য প্রথম যেটা সেটি হচ্ছে তাদের সবচেয়ে যে সমস্যাটা তারা ফিল করে যে পড়ালেখা করে তারা কি করবে, চাকরির সমস্যা, তাদের পেশাগত টেনশন থাকে। আলহামদুলিল্লাহ, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তরুণ প্রজন্মের প্রত্যেকটি যুবকের জন্য। প্রথমে আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে, আমার প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল আইটি সেন্টার থাকবে। তারা মাদ্রাসায় পড়ালেখা করুক কিংবা কলেজে পড়ালেখা করুক, কিন্তু তারা নিজেদেরকে এই প্রযুক্তির যুগে প্রযুক্তি নির্ভর যেই কর্মগুলি রয়েছে সেখানে যেন তারা তাদের স্বাক্ষর রাখতে পারে। সেজন্য তাদের পড়ালেখার পাশাপাশি তারা আইটি দক্ষতা অর্জন করবে, তাদের জন্য সেই প্রতিশ্রুতি রয়েছে। এবং তরুণ প্রজন্ম কি চায়? তারা চায় হচ্ছে সুন্দর সংস্কৃতি চায়, খেলাধুলা বিনোদন নিয়ে তারা বাঁচতে চায়। তারপরে হচ্ছে তাদের চাকরির যে প্রবলেমটা রয়েছে সেটা চায়। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আইটি বিভাগে তাদেরকে দক্ষ করে তুলব, যেখানেই আপনি চাকরি করুক এখন দেশের, সবার আগে কিন্তু কী চাই যে কম্পিউটার পারেন কিনা, টাইপিংয়ের গতি কতটুকু, এক্সেল বোঝেন কিনা, বা এই ওয়ার্ডের কাজ বোঝেন কিনা, এগুলি কিন্তু হচ্ছে কমন। সেই জন্য তাদের বেসিকটা সেখানে আমি শক্ত করে দেব। আর আমার সংগঠন যে মেসেজটা দিয়েছে যে তরুণদের এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আমার দল ঘোষণা করেছে। সেই আমার দলের সাথে সেই সুর মিলিয়ে আমি প্রত্যেকটি তরুণের জন্য এক হাতে সার্টিফিকেট, অন্য হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা বাংলাদেশে খুবই সহজে করা সম্ভব। এই জন্যই সম্ভব কারণ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলির সাথে সাথে প্রাইভেট যে বড় বড় প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সাথে যদি গভর্নমেন্ট একটা লিয়াজু করেন, তাদের সাথে যে একটা সমন্বয় করে, তাহলে সম্ভব। প্রতিষ্ঠানগুলি, প্রাইভেট প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে পড়বে না জনবলের অভাবে, সরকারি প্রতিষ্ঠানগুলিও আপনার এর উপর চাপ পড়বে না। দেখবেন যে একটা ব্যালেন্স নিয়ে আসা সম্ভব এই বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশের, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের সকল কর্মক্ষেত্রই রয়েছে আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু জাস্ট এটা একটা ভালো একটা সুপারভাইজ করার একটা মানসিকতা দরকার। আলহামদুলিল্লাহ, তরুণদের জন্য সবার আগে তাদের প্রায়োরিটি, তাদের ফার্স্ট প্রায়োরিটির ফার্স্ট কাজ হচ্ছে তাদের কেরিয়ারের নিরাপত্তা, মানে তারা যেন পড়ালেখা শেষ করে একটা কর্ম বেছে নিতে পারে। জাতীয় রাজনীতির একটি এখন টপ মানে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছিল জুলাই সনদ। এই জুলাই সনদের আসলে গণভোট হ্যাঁ না এইরকম একটা এখন বিশাল ক্যাম্পেইন চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এই জুলাই সনদ নিয়ে আসলে আপনার অবস্থান কি? জি, আসলে আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ তো সেটা কিন্তু আসলে একটি দলের না, এটি হচ্ছে এখন বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া, প্রতিটি মুক্তিগামী মানুষের চাওয়া। কারণ যে জন্যই আপনার জুলাই আগস্টে মানে এই দেশটি নতুন করে একটি নতুন সূর্যের স্বপ্ন দেখেছে, নতুন আলো খুঁজে পেয়েছে। এখন আপনি যদি এটাকে স্বীকৃতি না দেন এবং যেই গ্যাপগুলির কারণে রাষ্ট্র বারবার পিছিয়েছে, সেই গ্যাপগুলি যদি আপনি দূর না করি, সেগুলির নিরাপত্তার জায়গায় যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে তো আমার দেশ আবার পিছিয়ে যাবে। জুলাই সনদ তো কোনো দল, কোনো ব্যক্তির বিপক্ষে না। এখন
এখন যদি আমি আপনি এটাকে বিপক্ষে নিয়ে যাই তাহলে বোঝা যাবে যে আমার দেশপ্রেমের ঘাটতি রয়েছে। জুলাই সনদটা হচ্ছে একটা সার্বজনীন দেশের 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য একটি বন্দোবস্ত। এই বন্দোবস্তে আমি প্রথমে হা বলছি, দেশবাসী হা বলবে ইনশাআল্লাহ। কারণ এখানে যে দল তার নিজেকে বিপক্ষে অবস্থান করাবে তার মানে নিশ্চিত বোঝা যায় যে উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে নিজেকে অন্য পথ বেছে নেবে এবং নিজে স্বৈরাচার হওয়ার সুযোগ আছে, নিজেকে অপরাধ প্রমাণ রাষ্ট্র হিসেবে পরিচালনা করার সুযোগ আছে, সেই সুযোগগুলি তারা লুফে নিতে চাবে। কিন্তু জুলাই বন্দোবস্ত যদি বাস্তবায়ন হয় আর গণভোট যদি হয়, গণভোট তো এটা জাতীয় নির্বাচন না যে হচ্ছে এই গণভোটে আমি হেরে গেলাম মানে কি যে আমার দল হেরে গেল, এটা না। গণভোটে হেরে যাওয়া এবং জিতে যাওয়া এটা হচ্ছে আমাদের দেশের আগামীর দেশের রাজনীতি কী হবে, আমাদের দেশের গতিপথ কী হবে সেটা এখান থেকে পাওয়া যাবে। তাই আমি যে জিনিসটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদের পক্ষে সকলকে অবস্থান নেওয়া প্রয়োজন, সকল দলকে অবস্থান নেওয়া প্রয়োজন। এটা জনগণের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন। জনগণ যদি চায় তাহলে আমাদের এখানে সংসদ নিরাপদ থাকবে, সংবিধান নিরাপদ থাকবে, আমরা রাষ্ট্র নিরাপদ থাকব। সেজন্য রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, সংসদের নিরাপত্তার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য এবং জুলাই এবং আগস্টের আন্দোলনে যে জন্য এটা হয়েছে এবং এখানে যারা সাফারার হয়েছে, যারা ভুক্তভোগী ছিল, তাদের যে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ, গণভোট, আমি মনে করি এটা পক্ষে রায় এসে বাংলাদেশটাকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এটার পক্ষে সকলকে অবস্থান নেওয়া প্রয়োজন। একটু জানতে চাই, আপনি তো আপনার স্বপ্নের কথা বললেন যে আসলে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তো আসলে আপনাকে সংসদ সদস্য হওয়া একটা বড় বিষয়। আপনি নিজেকে আসলে কতটুকু আশাবাদী মনে করছেন যে শেরপুর 2 আসনের সংসদ সদস্য হিসেবে? জি, আমার শেরপুর 2 143 নকলানা লিতেবাড়ি এই আসন থেকে আমি আলহামদুলিল্লাহ শতভাগ আশাবাদী। এই জন্যই আশাবাদী আমি আমাদের এই বাংলাদেশের, সোনার বাংলাদেশের একটি অংশ, ছোট্ট অংশ আমার নকলানা লিতেবাড়ি, সেটি কৃষি নির্ভর এলাকা। আমি আমার নকলানা লিতেবাড়িতে কৃষিকে প্রাধান্য দিয়ে, চিকিৎসা সেবাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষা, এই তিনটির সমন্বয়ে এগুলিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমার নকলানা লিতেবাড়ি একটি বিরাট গুরুত্বপূর্ণ এলাকা। আমার এখানে স্থলবন্দর রয়েছে, তারপরে হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, এখানে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলি কাজে লাগাতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ সমৃদ্ধ হবে। কিছু কিছু জায়গায় কিন্তু আপনার গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তার মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমার নকলানা লিতেবাড়ি। সেই নকলানা লিতেবাড়ির প্রত্যেকটি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে আমার এই নকলানা লিতেবাড়িতে যে গণজোয়ার তৈরি হয়েছে, জনগণের যে প্রত্যাশা, মা বোনদের প্রত্যাশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের প্রত্যাশা, আমি তরুণ প্রার্থী হওয়ার কারণে, সকলের কাছাকাছি থাকার কারণে এবং সকলের সাথে মিলে মিশে চলার কারণে সকলে ব্যাপক আশাবাদী। প্রতিটি জনগণ, প্রত্যেকটি ভোটার আমাকে নিয়ে আশাবাদী। আগামী দিনের নকলানা লিতেবাড়িতে আমার প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন এবং আমার নকলানা লিতেবাড়ির প্রত্যেকটি জনগণের কল্যাণে কাজ করার আমাকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আপনি যেটা বলছিলেন কৃষি নির্ভর একটি সংসদীয় আসন এবং স্থলবন্দর আপনার এখানে রয়েছে। আমরা যেটা জানি যে আসলে ধানের উৎপাদনটা আপনাদের এখানে অনেক বেশি। একটি ধান থেকে এক ধরনের যে কুড়া থেকে আসলে তেল তৈরি হয়। এই জাতীয় এটা নিয়ে আসলে আপনার কোনো ধরনের স্পেশাল কোনো পরিকল্পনা আছে? জি, আমার কৃষি নিয়ে একটি পরিকল্পনা হচ্ছে মেগা প্ল্যান। আমি এক কথায় বলেছি, কৃষিটাকে আমি শিল্পে রূপ দিব, কৃষি শিল্প। আপনি দেখবেন অনেক উন্নত বিশ্বে রয়েছে, সারা বছর কৃষি উৎপাদন হয়। আমার ওইখানে যে সুযোগটা রয়েছে সেটাতে হচ্ছে হেক্টর জমি অনাবাদি থেকে যায়, সেগুলিকে সঠিক পরিচর্যা করে সেগুলিকে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে বা উপজেলা কৃষি বিভাগের আন্ডারে নিয়ে এসে সেগুলির পরিকল্পিতভাবে সেখানে কৃষি চাষ করা হলে আমার আঞ্চলিক চাহিদা মেটানোর পরে এটা বাহিরে বাণিজ্যর জন্য আপনার নেওয়া যাবে। এই সুযোগ আমাদের আছে এখানে। তারপরে যে জিনিসটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর ধান উৎপাদন হয়, ইমব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে। যখন ধান উৎপাদন বেশি হয় তখন ধানের দাম কমে যায়,
আবার যখন ধান উৎপাদন কম হয় তখন ধানের দাম বেড়ে যায়। ইমব্যালেন্স, এটাকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রের সাথে লিয়াজু করে, যে কৃষকের কি পরিমাণ ব্যয় হয় এবং কি পরিমাণ কোন দামে ধান বিক্রি করলে কৃষকরা টিকে থাকবে, সেই সুন্দর মেগা প্ল্যান আমার রয়েছে, যেন কৃষকও নিরাপদ থাকে, ব্যবসায়ীরাও যেন নিরাপদে থাকতে পারে, দুটার ভিতরে যেন ইমব্যালেন্স না হয়, ব্যালেন্সফুল একটি পরিবেশ সেখানে তৈরি করার আমার উদ্যোগ রয়েছে। আর প্রান্তিক কৃষকদের জন্য যেই ঘোষণা, তাদের জন্য যেই প্রেরণার জায়গা, সেটা হচ্ছে প্রান্তিক কৃষকরা কিন্তু সরকারি প্রণোদনা ঠিকমতো সেখানে তাদের হাতে পৌঁছায় না। কিছু মধ্যস্বত্বভোগী মাঝখান থেকে সেটাকে কি করে নিজের বুকের জন্য নিয়ে যায়, কৃষকরা বঞ্চিত হয়। প্রান্তিক কৃষকের হাতে যদি কৃষি উপকরণগুলি সঠিকভাবে পৌঁছানো যায়, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রত্যেকটি জায়গায়, শুধু আমার এই নকলা নালিতাবাড়িতে নয়, সারা দেশের যেখানে জমি রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে একটি বীজ মাটিতে পুঁতে রাখলেই সেখান থেকে ঘাস হচ্ছে, সেখান থেকে ফল পাচ্ছি, ফসল পাচ্ছি। এটা আল্লাহর মেহেরবানি, এরকম একটি সুন্দর ভূমিতে আমরা রয়েছি। এর জন্য প্রতিটি ভূমি ভূমি কোথাও যেন খালি না থাকে, অনাবাদি না থাকে, প্রত্যেকটা ভূমির যেন সঠিক ব্যবহার হয়। তাহলে দেখবেন যে আমাদের দেশীয় চাহিদা মেটানোর পরে এটা বাহিরে বাজারজাত করা যাবে ইনশাল্লাহ। সেজন্য কৃষি প্ল্যান, কৃষিটাকে এক কথায় শিল্প পরিণত করতে চাই। কৃষিটাকে নিয়ে আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ, এটা সারা বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ আমাদের রয়েছে। আবার আপনার নির্বাচনী ভাবনা শুনছিলাম, বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আসলে আপনি যেই রাজনীতিতে বেড়ে উঠেছেন, যেই পরিবেশে, আপনি আসলে আগামীতে এই একই পরিবেশ দেখতে চান না, নাকি রাজনৈতিক পরিবেশটা কেমন দেখতে চান? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমার নির্বাচনী ক্যাম্পেইন যদি দেখে থাকেন, অবশ্যই দেখেছেন, কারণ এই পর্যন্ত আসা, দেখার কারণে এই পর্যন্ত আসা। আমি একটি কথা ময়দানে আমি বলেছি, সকল জনগণকে আমি বলছি, আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি বা একজন আর একজনকে ঘায়েল করা, সেই রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ চায় না। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে সেটা দেখে। সুন্দর একটা পরিবেশ চায়। নির্বাচন, এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নিজেদেরকে উপস্থাপন করবে জনগণের সামনে, আমরা যা সবাই কথা বলবো, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের সামনে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করব। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে, পছন্দের মার্কায় ভোট দিয়ে তারা জনপ্রতিনিধি বানাবে। সেটা তো জনগণের জন্য সহজ, কিন্তু যেই পরিবেশ আমরা দেখে এসেছি সেটা তো হচ্ছে পৃথিবী একদিকে উন্নত হচ্ছে, আর আমার দেশের নির্বাচন ব্যবস্থার কারণে আমরা বর্বর জাতিতে পরিণত হচ্ছি। সেখান থেকে বের হয়ে এসে একটি নতুন বন্দোবস্তের মাধ্যমে আগামীর দেশে, আমাদের বাংলাদেশে যে রাজনীতি চলবে, যে নির্বাচন ব্যবস্থা হবে, সেখানে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করবো ইনশাল্লাহ। অলরেডি হয়ে গিয়েছে, আরেকটু সবাই সকলে মিলে শ্রম দিলে একটা পরিবেশ তৈরি হবে যেখানে পেশি শক্তি, পাওয়ার, কালো টাকা, এগুলি রাজনীতি থাকবে না। সেখানে রাজনীতি থাকবে হচ্ছে সততা, পরিচ্ছন্নতা, দেশপ্রেম, দক্ষতা, মানুষের কল্যাণে কাজ করা। প্রত্যেকটি নাগরিক তার নিজের জায়গা থেকে যে জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে তারা বেছে নেবে, এই পরিবেশ তৈরি করা। আশা করি আগামীর বাংলাদেশটি সুন্দর হবে এবং প্রত্যেকটি জনগণ তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দল তারা বেছে নেবে এভাবে যারা মানুষের কল্যাণে কাজ করে। মানুষ কখনো তাদেরকে থ্রেট মনে করবে না। রাজনৈতিক নেতা মানে এই নয় যে আমাকে দেখে সবাই ভয় পাবে। রাজনৈতিক নেতারা এমন হবে আমাকে সবাই ভালোবেসে বুকে টেনে নেবে, সেই রাজনীতি চালু হবে ইনশাল্লাহ। হয়েছে। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, বর্তমানে শেরপুর জেলার কর্ম পরিষদের সদস্য এবং প্রচার বিভাগের দায়িত্ব পালন করছেন। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর 2 আসন নকলা এবং নালিতাবাড়ির মনোনীত প্রার্থী সাবেক ভিপি জনাব গোলাম কিবরিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে
আবারও ধন্যবাদ জানিয়ে আগামীতে যারা দেখবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।